বাংলাদেশেই এমন একটি জায়গা আছে যেখানে পাহাড় ছুঁয়ে যায় মেঘ, নদীর নিচের পাথরগুলো খালি চোখেই দেখা যায়। কয়েক কদম দূরেই আরেকটি দেশ, আর মাত্র 20 টাকায় নৌকা চড়ে পৌঁছে যাওয়া যায় এমন এক জায়গায় যার কথা জানে না অনেক পর্যটক। আজ আমাদের সিলেট ট্যুরের শেষ দিন, তাই একদিনেই ঘুরে দেখব জাফলং, মায়াবী ঝর্ণা, খাসিয়াপুঞ্জি, লালাখাল, জোনতা রাজার বাড়ি আর ইরাবতী পান্থশালা। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের দিকেই অপেক্ষা করছে আজকের যাত্রার সবচেয়ে সুন্দর দৃশ্য। আর ভিডিওর মাঝেই আপনাদের জন্য রয়েছে 3টি সিক্রেট টিপস, যা আপনাদের ট্রাভেলের খরচ অনেকাংশে কমিয়ে দেবে। সিলেট জাফলং মহাসড়কের অবস্থা খুব একটি ভালো না, তাই সিলেট ক্যাডেট কলেজের পাশ দিয়ে গ্রামের রাস্তা ধরে এগিয়ে চললাম। আর সত্যি বলতে এই সিদ্ধান্তটাই আজকের পুরো ট্রিপের অন্যতম সেরা সিদ্ধান্ত হয়ে গেল। শহরের কোলাহল পেছনে ফেলে যতই গ্রামের ভেতর ঢুকছি, চারপাশের দৃশ্য ততই বদলে যাচ্ছে। দুই পাশে বিশাল বিশাল সবুজ মাঠ, মাঝখান দিয়ে চলে গেছে সরু পিচের রাস্তা। চারিদিকে এক অদ্ভুত শান্তি। বাইক চালাতে চালাতে মনে হচ্ছিল এই পথ যেন গন্তব্যের চেয়েও সুন্দর। আর কিছু দূরে এগোতেই শুরু হলো চা বাগান। যত দূর চোখ যায় শুধু সারি সারি চা গাছ, এক অন্যরকম প্রশান্তি। কিছুক্ষণ বাইক থামিয়ে এই সৌন্দর্যটাকে শুধু দেখলাম, অনুভব করলাম, তারপর সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করলাম। এই রাস্তা দিয়ে শুধু একবার যাওয়ার জন্য হলেও সিলেটে আসা যায়। প্রতিটি বাঁকে নতুন দৃশ্য, প্রতিটি মুহূর্তে নতুন সৌন্দর্য। জাফলং পৌঁছানোর ঠিক আগে নদীর উপর একটি সুন্দর ব্রিজ পড়ল। এত সুন্দর দৃশ্য দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। বাইক থামিয়ে কয়েক মিনিট দাঁড়িয়ে রইলাম। নদীর স্বচ্ছ পানি, হালকা বাতাস, দূরে পাহাড়, সব মিলিয়ে মনে হচ্ছিল ভ্রমণের আসল আনন্দ গন্তব্যে নয়, বরং এই ছোট ছোট থেমে যাওয়ার মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। তারপর আবার বাইকে উঠে রওনা দিলাম। জাফলং মামা বাজার থেকে ডান দিকে গেলেই বর্তমানের জনপ্রিয় জিরো পয়েন্ট, কিন্তু আমরা সেদিকে না গিয়ে বাম দিকের রাস্তা ধরে এগিয়ে চললাম বল্লাঘাটের দিকে। অনেকেই হয়তো জানেন না, আজ থেকে প্রায় 12-13 বছর আগে যখন প্রথম জাফলং এসেছিলাম, তখন এই বল্লাঘাটই ছিল সবচেয়ে প্রাণবন্ত জায়গা। চারিদিকে পর্যটকদের ভিড়, নৌকার সারি আর মানুষের কোলাহলে মুখরিত ছিল পুরো এলাকা। কিন্তু প্রকৃতি কখনো স্থির থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে নদীর গতিপথ বদলেছে। আজ আবার ফিরে এসে বুঝলাম অনেক কিছুই বদলে গেছে, কিন্তু পাহাড়গুলো ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। প্রকৃতি হয়তো এভাবেই আমাদের অপেক্ষা করে, আমরা বদলাই, সময় বদলায়, কিন্তু প্রকৃতির সৌন্দর্য একই রকম থেকে যায়। দীর্ঘ যাত্রা শেষ করে আমরা এখন চলে আসছি জাফলং। তো জাফলং এসেই সকালে যেহেতু নাস্তা করা হয়নি, আমরা এখন ঢাকা নরসিংদী রেস্টুরেন্টে ঢুকে আমাদের সকালের নাস্তা করে নেব। তারপর চলে যাব আমরা জিরো পয়েন্টের দিকে। জনপ্রতি মাত্র 70 টাকায় সকালের নাস্তা শেষ করলাম। এখানেই দুপুরের খাবার অর্ডার দিয়ে বাইক, হেলমেট, ব্যাগ হোটেলেই নিরাপদে রেখে পা বাড়ালাম জাফলং জিরো পয়েন্টের দিকে। আমি এখন চলে আসছি জাফলং। ওই যে জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন আমার পিছনে, জিরো পয়েন্টে যাব। তার আগে এখান থেকে একটা ভিউ নিয়ে নিচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ডাউকি শহর। আমরা এখান থেকে জিরো পয়েন্টে চলে যাব, জিরো পয়েন্ট থেকে চলে যাব মায়াবী ঝর্ণাতে। সামনে পা বাড়াতেই রাস্তার দুই পাশে সারি সারি ছোট বড় দোকান, কোথাও ভারতীয় কসমেটিক, কোথাও কাপড়, কোথাও মশলা, আবার কোথাও বিভিন্ন ধরনের চা পাতা বিক্রি হয়। জাফলং ঘুরতে এসে অনেকেই স্মৃতিচিহ্ন হিসেবে এখান থেকে ছোটখাটো কিছু কিনে নিয়ে যান। হাঁটতে হাঁটতেই একটি ছোট্ট দোকানের সামনে দাঁড়িয়ে গেলাম। দেখলাম মাত্র 12-13 বছরের একটি ছেলে অত্যন্ত নিপুণ হাতে
পাথরের উপর নকশা করছে। কৌতূহলবশত তার সঙ্গে কথা বললাম, জানতে পারলাম মাত্র 2 বছর ধরে সে এই কাজ করছে। অল্প বয়সে এমন সুন্দর হাতের কাজ সত্যিই আমাকে মুগ্ধ করেছে। হয়তো এই ছোট শিল্পী একদিন তার বড় স্বপ্নের পথ খুলে দেবে। আর ভ্রমণের সবচেয়ে সুন্দর দিকই হলো শুধু জায়গা দেখা নয়, মানুষের গল্পগুলোও জানা। আরেকটু সামনে গিয়েই দেখি বড় বড় পাথরের উপর রং তুলি দিয়ে জাফলংয়ের স্মৃতি আঁকা হচ্ছে। কেউ নিজের নাম লিখে নিচ্ছেন, কেউ বিয়ের তারিখ, কেউ জন্মদিনের স্মৃতি, আবার কেউ বন্ধুদের সঙ্গে কাটানো একটি দিনের গল্প পাথরের গায়ে ধরে রাখছে। ছোট্ট একটি পাথর, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকছে অনেক বড় একটি স্মৃতি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন স্রোতের মতো মানুষ নেমে আসতেছে এই জাফলং এ। দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ মানুষ। নিচের দিকে নামতেই আবারও দেখা মিলল অসংখ্য অস্থায়ী দোকানের। খাবারের হোটেল, ঠান্ডা পানীয় সব কিছুই পাওয়া যাচ্ছে। আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে 70 টাকা থেকে 200 টাকার মধ্যেই ভালো খাবারের প্যাকেজ পেয়ে যাবেন। গরুর গোস্ত আছে, গরুর গোস্ত দিয়ে খাইলে আপনার 180 টাকা। তারপরে আছে আপনার ব্রয়লার মুরগি দিয়ে খাইলে 150 টাকা। তারপরে আছে দেশি মুরগির রোস্ট আছে 170 টাকা। তারপরে আছে আপনার মাছ আছে শিং মাছ, শিং মাছ দিয়ে খাইলে 150 টাকা। তারপরে আছে ওদিকে পাঙ্কাস মাছ 120 টাকা। তারপরে আছে শিং মাছ বুনা, এটা দিয়ে খাইলে 150। তারপরে আছে আপনার ডিম, ডিম দিয়ে খাইলে 100 টাকা। তারপরে ডাউল আর আছে প্যাকেজের সাথে 4-5 আইটেম ভর্তাবাজি থাকবে। অবশেষে পৌঁছে গেলাম জাফলংয়ের জিরো পয়েন্টে। সামনেই ঝুলন্ত ব্রিজ, নিচে স্বচ্ছ নদী, দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেঘালয়ের পাহাড়। চারিদিকে ছড়িয়ে আছে অসংখ্য পাথর। নদীর বুকে ছোট ছোট নৌকা ভেসে চলছে। কেউ স্রোতের সঙ্গে ভেসে আনন্দ করছে, কেউ আবার স্রোতের বিপরীতে হাঁটার চেষ্টা করছে। দূর থেকে দেখলে ব্যাপারটা খুব সহজ মনে হয়, কিন্তু পানিতে নামলেই বোঝা যায় স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া কতটা কঠিন। শুধু এই নদীতেই নয়, বাস্তব জীবনেও ঠিক একই নিয়ম। স্রোতের সঙ্গে ভেসে যাওয়া সহজ, কিন্তু নিজের স্বপ্নের পথে স্রোতের বিপরীতে এগিয়ে যেতে হলে পরিশ্রম, ধৈর্য আর সাহস সব কিছুরই প্রয়োজন হয়। প্রকৃতি কখনো কখনো খুব সুন্দরভাবেই জীবনের শিক্ষা দিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার হচ্ছে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ পাশে আছে ঐতিহাসিক পাথরটি, যে পাথরটি হচ্ছে দীর্ঘদিন যাবত এখানে আছে। আমরা হচ্ছে আমার পিছনে যে জিরো পয়েন্টটা আছে সেইখান থেকে 100 টাকা জনপ্রতি নৌকায় না চড়ে আমরা হচ্ছে এই নদীর ধার ধরে হেঁটে যাচ্ছি। প্রচন্ড রোদ, আসলে তাকিয়ে থাকা অনেক কষ্ট। আমরা হচ্ছে ওই যে আমাদের পিছনে যে দেখা যাচ্ছে তাবু খাটানো নৌকা ঘাটের মতো, সেইখানে যে হচ্ছে আমরা আসলে ওই মায়াবী ঝর্ণার ওই পাশে চলে যাব, কারণ ওই পর্যন্ত হেঁটে সৌন্দর্য উপভোগ করতে করতে যাব। ইভেন হচ্ছে 10 টাকা 20 টাকা দিলে ওই পয়েন্ট থেকে হচ্ছে আমরা নদীটা পার হতে হবে। মানে 10-20 টাকা হলে আমরা তো ওই পয়েন্ট থেকে হচ্ছে নদী পার হইতে পারবো আর কি। আর আমাদের যে জিরো পয়েন্ট আছে সেখান থেকে অবশ্যই একটা নৌকা জার্নি হয়ে যেত, বাট আমার মনে হচ্ছে এই নদীর ধার ধরে যদি আমরা হেঁটে যেতে পারি তাহলে ট্রাভেলটা আরো মজা হবে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটছিলাম। তারপর সেখান থেকে একটি ছোট নৌকায় উঠলাম। দরদাম করে 3 জন মাত্র 50 টাকায় নদী পার হয়ে গেলাম। অর্থাৎ জনপ্রতি খরচ পড়ল মাত্র 20 টাকারও কম। অল্প একটু হাঁটলেই ভালোই টাকা বাঁচানো যায়। যারা বাজেট ট্রাভেল করেন তাদের জন্য এই টিপসটা কাজে লাগতেই পারে। নদী পার হওয়ার অভিজ্ঞতা দারুণ ছিল। নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নদী পার হয়ে গরম বালুর উপর দিয়ে কিছুটা হাঁটতেই পৌঁছে গেলাম মায়াবী ঝর্ণার এলাকায়। এখানেও ছোট ছোট দোকান রয়েছে, চেঞ্জিং রুম, লকারের ব্যবস্থা ও খাবারের দোকানও লক্ষ্য করা যায়। আজ ছুটির দিন হওয়ায় পর্যটকের ভিড়ও বেশ ভালো ছিল। সেই স্বচ্ছ জলের ধারা দেখার অনুভূতি সত্যিই অন্যরকম। আমরাও কিছুক্ষণ ঝর্ণার ঠান্ডা পানিতে গোসল করলাম। অনেকক্ষণ পথ চলার ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে গেল। এখান থেকে চাইলে অটো কিংবা মোটর বাইকে যেতে পারবেন। সময় ও মৌসুম অনুযায়ী জনপ্রতি ভাড়া সাধারণত 100 থেকে 200 টাকার মধ্যে, কিন্তু আজ আমরা ঠিক করলাম হেঁটেই যাব, কারণ অনেক সময় গন্তব্যের চেয়ে পথটাই বেশি সুন্দর হয়। আমরা মায়াবী ঝর্ণা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি খাসিয়াপল্লিতে। খোলা আছে, অটোগুলাতে হচ্ছে জনপ্রতি 100 টাকায় হচ্ছে ঘুরে নিয়ে আসে। তো আমরা 3 জন আমরা চিন্তা করলাম যে আমরা অটোতে না, আমরা হচ্ছে এই পান বাগানের
ছায়াতলে হেঁটে হেঁটে এই খাসিয়াপল্লী আপনার ভ্রমণ করব। দেখতে পাচ্ছেন আমার পিছনে পর্যটকবাহী আপনার বিভিন্ন অটোগুলো যাচ্ছে। তো মূলত এই পর্যটন স্পটগুলোতে আপনার গাড়িতে চলার চেয়ে আপনার পায়ে হেঁটে চলা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যতই সামনে এগোচ্ছি চারপাশের পরিবেশ ততই বদলে যাচ্ছে। খোলা রোদের জায়গায় এখন ঘন সবুজ গাছের ছায়া, ঠান্ডা বাতাস, নীরব পরিবেশ। মনে হচ্ছিল যেন অন্য এক জগতে চলে এসেছি। দুই পাশে সারি সারি সুপারি গাছ, তার মাঝখানে পানের বরজ, কোথাও কোথাও আনারসের বাগানও চোখে পড়ছে। জানতে পারলাম এখানকার মানুষের প্রধান জীবিকা পান চাষ করা। খাসিয়া সম্প্রদায়ের ঘরগুলো তাদের নিজস্ব ঐতিহ্য ধরে রেখেছে। কাঠের হোক বা আদা পাকা, প্রতিটি বাড়িতেই তাদের সংস্কৃতির স্পষ্ট ছাপ। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল কয়েকজন তরুণ পর্যটক। তারা সুপারি গাছের ডাল দিয়ে ছোট্ট গাড়ি বানিয়ে একজন আরেকজনকে টানছে। মুহূর্তটা দেখে মনে হলো বয়স যতই বাড়ুক, ভেতরে শিশুটি আসলে কখনো বড় হয় না। অনেকটা পথ হাঁটার পর আমরা ছোট্ট সেতুর উপরে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। সামনে সবুজ, নিচে ছোট্ট সরা, চারিদিকে পাখির ডাক। এই নীরবতাটাই ছিল সবচেয়ে বড় উপহার। খাসিয়াপঞ্জি ঘুরে বুঝলাম কিছু জায়গার সৌন্দর্য ক্যামেরায় ধরা পড়ে, আর কিছু জায়গার সৌন্দর্য শুধু অনুভব করা যায়। ফেরার সময় আর হাঁটার শক্তি ছিল না, তাই জনপ্রতি মাত্র 20 টাকা দিয়ে লোকাল পরিবহনে আবার মূল পয়েন্টে ফিরে এলাম। জাফলংয়ের মন ভরা কিছু স্মৃতি সঙ্গে নিয়ে আবারও বাইকে উঠে বসলাম। এবার আমাদের গন্তব্য লালাখাল। তবে সরাসরি লালাখাল যাচ্ছি না, পথে আরও কয়েকটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা ঘুরে দেখব। আমরা এখন চলে আসছি হচ্ছে তামাবিল স্থল বন্দরে। এই গেটটি পারি হলে আসলে আমরা ইন্ডিয়া চলে যেতে পারবো, কিন্তু আমাদের পাসপোর্ট ভিসা না থাকার কারণে আমরা আপাতত যেতে পারতেছি না। তামাবিল স্থলবন্দর বাংলাদেশ ও ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর। প্রতিদিন এই সীমান্ত দিয়েই দুই দেশের মধ্যে শত শত পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। একদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ব্যস্ততা, অন্যদিকে পাহাড় আর সবুজ প্রকৃতি, দুটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্য যেন একই ফ্রেমে ধরা দেয়। কিছুক্ষণ এখানকার পরিবেশ ক্যামেরাবন্দি করে আবারও রওনা দিলাম পরবর্তী গন্তব্য শ্রীপুর চা বাগানের উদ্দেশ্যে। আজ সকালেই জাফলং যাওয়ার পথে চা বাগানের সৌন্দর্য বেশ ভালোভাবেই উপভোগ করেছি, তাই এখানে বেশি সময় না নিয়ে শুধু কয়েকটা মুহূর্ত ক্যামেরায় ধরে রাখলাম। সবুজ কার্পেটের মতো বিছিয়ে থাকা চা বাগান, তার পেছনে মেঘালয়ের পাহাড় আর হালকা বাতাসে দুলতে থাকা চা গাছ। এমন দৃশ্য বারবার দেখলেও যেন কখনো পুরনো লাগে না। প্রকৃতির সৌন্দর্যই হয়তো এমন, প্রতিবারই নতুন করে মুগ্ধ করে। গন্তব্য যখন জন্তে রাজার বাড়ি, ঠিক তখনই খেয়াল করলাম সিলেটের এই ট্যুরে এরকম অসংখ্য স্টিল ব্রিজ অতিক্রম করেছি, যা ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছিল এবং এখনও অক্ষত অবস্থায় সার্ভিস দিয়ে যাচ্ছে। এরপর আমরা পৌঁছে গেলাম জন্তে রাজার বাড়িতে। এক সময় এই অঞ্চল শাসন করতেন জৈন্তা রাজারা। ধারণা করা হয় জৈন্তা রাজ্য কয়েক শতাব্দী ধরে এই অঞ্চলে প্রভাব বিস্তার করেছিল এবং 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনের সময় এর অবসান ঘটে। আজ সেই রাজপ্রাসাদের বেশির অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে দেয়ালে একসময় রাজকীয় ঐতিহ্যের সাক্ষী ছিল, আজ সেখানে সময়ের ক্ষতচিহ্ন স্পষ্ট। কোথাও পুরনো দেয়াল চিত্র, কোথাও ভাঙা ইট, আবার কোথাও অবহেলায় জমে থাকা ময়লা। ইতিহাসকে সংরক্ষণ করতে না পারলে একদিন ইতিহাস শুধু বইয়ের পাতায় রয়ে যাবে। কিছুক্ষণ ইতিহাসের নীরব সাক্ষীর পাশে দাঁড়িয়ে আবার রওনা দিলাম। জৈন্তা রাজার বাড়ি থেকে লালাখালের পথে এগোতেই হঠাৎ চোখে পড়ল এক ভিন্ন রকম দৃশ্য। সিলেট জাফলং মহাসড়ককে যেন মাঝখান থেকে দুই ভাগ করে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন স্থাপনা। তার নাম ইরাবতী পান্থশালা। দূর থেকে দেখলে মনে হয় আধুনিক ব্যস্ত সড়কের মাঝখানে ইতিহাস আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ধারণা করা হয় কয়েক শতাব্দী আগে জৈন্তা রাজার সময় এই পান্থশালাটি পথচারী, ব্যবসায়ী ও দূর দূরান্ত থেকে আসা ভ্রমণকারীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হয়েছিল। সেই সময় এই পথ দিয়েই পাহাড়ি অঞ্চলের সঙ্গে সমতলের যোগাযোগ রক্ষা করা হতো। সবচেয়ে ভালো লেগেছে একটি বিষয়, তা হচ্ছে
রাস্তা প্রশস্ত করার সময় স্থাপনাটি ভেঙে ফেলা হয়নি, বরং ইতিহাসকে সংরক্ষণ করেই মহাসড়কটি দুই পাশে নির্মাণ করা হয়েছে। কিছুক্ষণেই ঐতিহাসিক স্থাপনাটির সৌন্দর্য উপভোগ করে আমরা আবার বাইকে উঠে রওনা দিলাম লালাখালের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে সবুজের সমারোহ, দূরে পাহাড়, মনের ভেতর একটাই কৌতূহল। অনেকবার ছবিতেই দেখেছি, আজ নিজের চোখে দেখব সেই বিখ্যাত নীল সবুজ পানির লালাখাল। অনেকেই লালাখাল ঘুরতে এসে সরাসরি সারিঘাট থেকে নৌকা ভাড়া করেন। সেখানে সাধারণত নৌকার ভাড়া তুলনামূলকভাবে বেশি, কিন্তু আমরা একটু খোঁজ নিয়ে অন্য একটি ঘাটে চলে এলাম। আমরা এখন আছি হচ্ছে লালাখালের যে প্রথম হচ্ছে আপনার স্পট, যেখান থেকে হচ্ছে মানুষ নৌকা ভাড়া করে এই লালাখালে ঘুরতে যায়। আমরা হচ্ছে দুইজনে শেষ বিকেলে মাত্র 300 টাকা দিয়ে হচ্ছে এই নৌকাটি রিজার্ভ করে আমরা হচ্ছে লালাখালের নীল জলে ভাসতে চলেছি। যদিও সারাদিন খুব টায়ার্ড ছিলাম, আশা করি লালাখালের এই নীল জলে আমাদের সারাদিনের ক্লান্তি দূর করিয়ে দেবে। একই লালাখাল, একই নদী, একই সৌন্দর্য, কিন্তু শুধু সঠিক ঘাট বেছে নেওয়ার কারণে খরচ অনেকটা বেঁচে গেল। তাই যারা বাজেট ভ্রমণ করতে চান তাদের জন্য এই ছোট্ট টিপসটি বেশ কাজে লাগবে। অবশেষে শুরু হলো আমাদের লালাখাল ভ্রমণ। নৌকাটি ধীরে ধীরে নদীর বুক চিরে এগিয়ে চলছে। চারিদিকে এক অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে। নদীর পানি কখনো নীল, কখনো সবুজ, আবার সূর্যের আলো পড়তেই কোথাও কোথাও হালকা ফিরোজা রঙের আভা ছড়িয়ে পড়ছে। দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঘন সবুজ বন, দূরে মেঘালয় পাহাড়, মাঝে মাঝে ছোট ছোট নৌকা ভেসে যাচ্ছে। বাতাসে শুধু নদীর গন্ধ আর প্রকৃতির শান্ত স্পর্শ। সত্যি বলতে লালাখালকে শুধু ক্যামেরায় দেখা যায় না, একে অনুভব করতে হয়। এই কয়েকটা মুহূর্তে মনে হচ্ছিল জীবনের সব ব্যস্ততা, সব ক্লান্তি যেন এই নীল জলের স্রোতে ভেসে ভেসে কোথায় হারিয়ে গেছে। বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য নিয়ে যদি কেউ কখনো আপনাকে প্রশ্ন করে, আমি নির্দ্বিধায় বলবো, একবার লালাখালে এসে দাঁড়ান, উত্তরটা নিজেই পেয়ে যাবেন। আমরা এই নীল পানির সাগর ভেদ করে চলছি সামনের দিকে। সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগতেছে। রফিক ভাইয়ের কেমন লাগতেছে? সবচাইতে আমার কাছে এই জায়গাটাই ভালো লাগছে। এই লালাখালের পানিটা কেরাসিন তেলের মতো। দুইটা ভাগ, মানে এক ভাগ হলো অর্ধেক লাল ডিজেলের মতো, আর এক ভাগ হলো শুধু ডিজেলের মতো। এত সুন্দর পানি, ফার্স্ট ক্লাস পানি। আজ চলে যাচ্ছি, তবে একেবারে যাচ্ছি না। নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো জায়গা হাজির হব আপনাদের মাঝে।